ওইখান থেকে ফোন আসতো যে একে রেখে দিতে হবে। কে যাবে প্রধানমন্ত্রীর বিটে ক্যামেরাম্যান, কে যাবে প্রধানমন্ত্রীর বিটে রিপোর্টার, সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হতো। সরকারের সাথে সাংবাদিকের সরাসরি যোগাযোগ, সেখানে মালিক হয়ে যাচ্ছে গৌণ, তাদের সাথে সরাসরি যোগাযোগ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর। মালিক যখন বুঝতে পেরেছে যে সাংবাদিকরা আমি সরিয়ে দেব, তখন তার কিছু করার ছিল না। আমরা দেখি যে বিভিন্ন রিপোর্টিং গুলো কিন্তু সেই একইভাবেই হচ্ছে যেভাবে আগেও হতো। সাগর রুনি হত্যাকাণ্ড হইল না, কত বছর হয়ে গেছে, 10 বছর না? তাই আমরা ভাবছি যে শেখ হাসিনার আমলে কেউ প্রভাবশালী কোনো ব্যক্তি এই করছে, সে ধামাচাপা দিয়ে রাখতেছে। শেখ হাসিনা তো আজকে 2 বছর ধরে নাই। তাই সাগর রুনি হত্যাকাণ্ডের রিয়াল কারা হত্যা করছে এটা বাইর হয় না কেন? কেন বাইর হয় না? এবং সাংবাদিকরাও বলতে এটা সাহস পাচ্ছে না কেন? সাগর রুনি হত্যা করছে কে? শেখ হাসিনার লোকজন। তো তারা কি পাওয়ারে আছে? তারা তো নাই। সুতরাং আপনার এখানে একটা বড় ধরনের গলদ হয়ে গেছে। কিন্তু এই যে 5ই আগস্টের পরে আমরা ভাবছি যে দেশে আসবে, মানে একটা গণতন্ত্র আসবে, ফ্রিডম অফ স্পিচ হবে, মানুষের স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, মানুষের নিরাপত্তা আসবে। সেটা কিন্তু হয় নাই। সেটার পেছনে যে বিএনপি সরকারই একমাত্র দায়ী তা তো না। এটার পেছনে ইউনূস সরকারও দায়ী ছিল। বিএনপি সরকারের আছে, আপনার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তাদের নিষ্ক্রিয়তা আছে। তারা এই সমস্যাটাকে ধরতে পারতেছে না যে সকল লোকের রাজনীতি করার, তাদের বাক স্বাধীনতাকে এনশিওর করার যে প্রত্যয় ছিল, আমরা যেটার জন্য কতবার কথা বলেছি, জীবনের রিস্ক নিয়ে কথা বলছি। বাসার সামনে ডিবি বসে থাকতো, বাসায় আক্রমণ হয়েছে, তাও আমরা থামি নাই। কিন্তু আমরা তো হতাশ হয়ে আমি হতাশ হয়ে যাচ্ছি ব্যক্তিগতভাবে। লাভ কি? আমি এত ফাইট দিলাম এই নদীকে বালু দখলের বিরুদ্ধে, এখন দেখি কি এটা মহোৎসব চলতেছে। এটা সাদা পাথরে সর্বদলীয় মানে চক্র পাথর উঠে নিয়ে গেল। এক নারী ঘুষ পাইল 87 কোটি টাকা। 87, 7-12-84, 7-12-84 কোটি টাকা ঘুষ পাইলো। তদন্ত হয়েছে। আমি তো এখনো বলতেছি, এরকম একটা মানে সেট আপে, ফোরামে যখন একজন লোক এই কথাগুলি বলে, তার কাছে তথ্য আছে, তাকে কি জিজ্ঞেস করা হয়েছে? কথা বলছেন, আমি আর বলতে চাই না কেন। এই সব লোকজনকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই যে যারা যে চোর, ইউনূসের যে চোরের গ্রুপ, দায় মুক্তি দেওয়া হয়েছে। এদের হাতে প্রচুর টাকা। একটা সময় আসবে এরা আমাকে ওনাকে সহ আমাদের জেলে ঢুকে দিয়ে দেবে। দ্যাট ইজ কামিং। দুঃখজনক। মোতাহার হোসেন চৌধুরী, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেই গণমাধ্যম 2001 সাল থেকে, আপনার যদি মনে থাকে, তৎকালীন সময় কিন্তু মানে বিএনপি ক্ষমতা থাকাকালীন সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে কতটা সোচ্চার ছিল ওই গণমাধ্যম, এবং গণমাধ্যমের সমালোচনার কারণে, গণমাধ্যমের স্বাধীনতা চর্চার কারণে বিএনপি ধরতে গেলে একদম পুরোপুরি ডেড হয়ে গিয়েছিল। ক্ষমতা তারা এনজয় করতে পারেনি কোনো রকমের, কারণ এতটা স্বাধীনতা ছিল যে প্রতিনিয়ত সবগুলো গণমাধ্যম এক জেগে বসছিল আপনার সরকারের উপরে। এরপর দেখা যাচ্ছে যে একটা বিশাল জনমত তৈরি হওয়ার পরে কিন্তু বিএনপি সরকারের পতন হয়। সেই গণমাধ্যমগুলি পুরো সময় জুড়ে, 17 বছর জুড়ে, মানে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য যত ধরনের অপচেষ্টা আছে, যত ধরনের বিকল্প উপায় আছে, এমন কোনো হেন উপায় নাই যে তারা অ্যাপ্লাই করেনি। সেই চ্যানেলগুলিও একইভাবে এত বড় দায় মাথা নিয়েও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও খুবই চমৎকারভাবে গণমাধ্যমকে তারা লিডারশিপ দিয়ে গেছে। ফরচুনেটলি আনফরচুনেটলি এখনো তারা আছে। এখন আপনি কি সেই ভয় পান কিনা, বা সেই পান কিনা যে সেই গণমাধ্যমগুলির কন্টিনিউশন যেহেতু এখনো আছে, এই গণমাধ্যমই আবারও হয়তো বিএনপির সামনে বড় ধরনের একটা মানে বাধা হয়ে দাঁড়াতে পারে? আপনাকে ধন্যবাদ। একটা চমৎকার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, গণমাধ্যম এবং তার ব্যবহারটা কিভাবে হওয়া উচিত। গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, এটা আমি স্বীকার করি, কিন্তু সে স্বাধীনতা আমাদেরকে আবার অপ্রাপ্তির দিকে নিয়ে যাবে কিনা সেটা একটা গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, কিন্তু এটা থাকতে হবে জনগণের পক্ষে। এখন আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের যে 34টা স্যাটেলাইট চ্যানেল আছে, তার অধিকাংশই কিন্তু 2009 সালের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনা সরকার দিয়েছিলেন। তার আগে যেগুলো ছিল
3-4টা ছিল বিএনপি সরকারের দেওয়া, আর তার আগে ছিল শুধুমাত্র 2 থেকে 3টা, সেটা ছিল শেখ হাসিনা দেওয়া। সর্বমোট 34টা স্যাটেলাইট চ্যানেলের মালিক যারা, তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আনুকূল্য পেয়েছিল। এখন সাংবাদিকদেরকে যখন ব্যবহার করা হলো, সাংবাদিকদেরকে, আমি যেহেতু গণমাধ্যমে প্রায় দীর্ঘ 15 বছর ধরে কাজ করছি বা করেছি, এখনো করছি, আমি যেটা বুঝি বা দেখি, যদিও আমি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, কিন্তু যেহেতু 15 বছর ধরে গণমাধ্যমে কাজ করছি, আমার কাছের থেকে দেখা, সাংবাদিকের একটা পর্যায়ে কি হয়, মালিকার আওতার বাইরে চলে যায়। অর্থাৎ সরকারের সাথে সাংবাদিকের সরাসরি যোগাযোগ, সেখানে মালিক হয়ে যাচ্ছে গৌণ। সুতরাং একেবারেই যে মালিককে দোষ দিয়ে দেওয়া যাবে একটু ডিফিকাল্ট। কিছু কিছু মালিক একেবারে অপারক ছিল, সাংবাদিক তাকে একবারে সাংবাদিকদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন সাংবাদিকদের নিয়ন্ত্রণে মালিক চলে যায়। এক্সাক্ট, যখন সাংবাদিকরা পাওয়ারফুল হয়ে যায়, আমি অনেকের নাম জানি, কিন্তু এভাবে বলা ঠিক না, কিন্তু আমরা সবাই জানি তারা কারা। তারা কিন্তু মালিকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, কারণ তাদের সাথে সরাসরি যোগাযোগ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর, সরাসরি যোগাযোগ অন্যান্য মন্ত্রীর সাথে। সুতরাং মালিক চিন্তা করে, তখন আমি যদি তার কাজে বাধা দেই তাহলে আমার সমস্যা হতে পারে, শ্যাম রাখি না কুল রাখি, এগুলো এক। দ্বিতীয়ত কথা হচ্ছে চাটুকারিতার কথা যেটা বললেন, স্ক্রিপ্ট কিন্তু মালিক লিখে দেয় না, স্ক্রিপ্ট মালিক তৈরি করে দেয় না, সম্পাদকীয় একটা থাকে। সেখানে যেহেতু বেশিরভাগ মালিকরা কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসায়ী, চ্যানেলটা হচ্ছে তাদের একটা হাতিয়ার মাধ্যম, কিন্তু তারা চ্যানেলের সময় কম দেয়, 2-1টা চ্যানেলের মালিক ছাড়া তারা সময় দেয় তাদের ব্যবসার কাজে। তারা এখানে ক্ষতি দিয়ে, ব্যবসা দিয়ে পুষিয়ে দেয় ক্ষতিটা। সেই মালিক এই স্ক্রিপ্টেরও কিছু বোঝে না, কিংবা কিভাবে রিপোর্টিং করতে হবে সেটাও বোঝে না। সে বার্তা কক্ষের যে নিয়ন্ত্রক থাকে, হেড অফ নিউজ, বার্তা প্রধান বা অন্যান্য সম্পাদকীয়রা, তারা যেভাবে কাজ করছে ওটা দিয়েই মেনে নিয়েছে। কিন্তু ওইটা করতে গিয়ে যে চাটুকারিতার একদম পিকে আমরা চলে গিয়েছিলাম, লক্ষ্য একেবারে শীর্ষে চলে গিয়েছিলাম, সেটা যখন বুঝতে পেরেছি তখন সবাই অনেক পার হয়ে গিয়েছে। আপনি যদি একবার দেখেন যে শেখ হাসিনার সময় যে প্রেস কনফারেন্সগুলো হতো, আমি ব্যক্তিগতভাবে আমার ইমেজ খাটিয়ে বলার চেষ্টা করেছি যে এখানে শুধুমাত্র প্রশংসার জন্য কোনো প্রশ্ন করা হচ্ছে। এখানে প্রশ্ন করা উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে এই কাজটা করলেন এটা তো ঠিক হয়নি, এটা কেন করলেন? কিন্তু এই ধরনের প্রশ্ন হবে না। হবে কি, আমরা ছোটবেলায় প্রধান শিক্ষক যখন চলে যেতেন, বিদায় হতো, তাকে একটা মানপত্র দিতাম, মানপত্র হাতে নিয়ে পড়তাম এবং সেখানে সব প্রশংসার বাক্যগুলো করতাম। ঠিক সেভাবেই শুরু হতো প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স। তাহলে সেটি কি মালিকের দোষ? এখানে একটু বুঝারও ব্যাপার আছে। কিন্তু মালিক যখন বুঝতে পেরেছে যে সাংবাদিকরা আমি সরিয়ে দেব, তখন তার কিছু করার ছিল না, কারণ ওইখান থেকে ফোন আসতো যে একে রেখে দিতে হবে। কে যাবে প্রধানমন্ত্রীর বিটে ক্যামেরাম্যান, কে যাবে প্রধানমন্ত্রীর বিটে রিপোর্টার, সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হতো। তবে একটা ভালো দিক যেটা আমি বলবো, যে এখন অন্তত গোয়েন্দা সংস্থা থেকে আগে একটা ফোন আসতো যে সেটা নাই, এখন টক শোতে তাকে আনবেন না, তাকে আনবেন, তাকে একটু বেশি করে আনবেন। হ্যাঁ, এই জিনিসটা আমার যতটুকু জানা আছে এই জিনিসটা বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা প্রাপ্তি, এটা একটা প্রাপ্তি। কিন্তু আমরা ওই যে ইসের থেকে বের হয়ে আসবো, ওই যে চাটুকারিতার থেকে বের হয়ে আসবো, এটা আমার কাছে মনে হচ্ছে, আমার দৃষ্টিতে, যে এখনো যতটুকু আশা করেছি ততটুকু না। কারণ আমরা দেখি যে বিভিন্ন রিপোর্টিংগুলো কিন্তু সেই একইভাবেই হচ্ছে যেভাবে আগেও হতো। এখানে একটা পরিবর্তন আসা দরকার। আমি এই অনুষ্ঠান থেকে অবশ্যই, মাননীয় প্রধানমন্ত্রীও সেটাই চান যে আপনারা আমাকে প্রশ্ন করুন, আপনারা আমার প্রশংসা করার দরকার আসলে শিখিনি এটা। আপনি আমাকে বলেন, সাংবাদিকদের 2টা ভাগ, এটা কেন হবে? আজকে যে সাংবাদিকরা আপনার জেলে আছে, তারা অন্যায় করেছে বা না করেছে, এরা অভিযুক্ত, বিচারের মাধ্যমে প্রমাণিত হবে তারা অন্যায় করেছে কি করেনি। কিন্তু তাদের পক্ষে কোন সাংবাদিক এখন দাঁড়িয়েছে না। তাদের দাঁড়ানো উচিত, বলা উচিত যে এরা যদি অভিযুক্ত হয় বিচার হোক, রায় হয়ে যাক, আর জামিনে থাকুক। কিন্তু কোনোটাই তো হচ্ছে না।
এই জায়গাটা আমার মনে হয় সরকারের দৃষ্টি দিতে পারে, কারণ সরকার সব কিছু ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তো সে ভালোটা শুরু করতে হবে, এবং সে শুরুটা করতে হলে মিডিয়াকে বাদ দিয়ে কিন্তু আগানোটা বর্তমান যুগে কোনোভাবেই সম্ভব না। মিডিয়ার স্বাধীনতা থাকবে, স্বাধীনতার মধ্যে যারা রিপোর্টারের হিসেবে কাজ করবে, সাংবাদিক হিসেবে কাজ করবে, তাদের একটা নীতিমালা তৈরি করে দিতে হবে। আমি বিশ্বাস করি সেটা নাই, আমি দেখিনি অন্তত এখন পর্যন্ত। সেই নীতিমালা কোথায়, যে কিভাবে কি করতে হবে, স্বাধীনতারা কতটুক ভোগ করবে। এবং প্রেস কনফারেন্স যদি এখনো শুরু হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই প্রেস কনফারেন্স যখন হবে তখন যেন বাছাই করে দেওয়া না হয় যে কারা যাবে এবং কারা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে পরের কথা, না, এগুলো তো মানে বলে দাও। কে যাবে। আমি সবার যদি প্রশ্ন যাই, আগে জমা আমি দিতে যাওয়া হবে। মানি তো হয়ে গেল যে আমি হয়তো সরকারের পক্ষে প্রশ্ন করবো, এটা হবে না। আমিও যাব, আপনিও যাবেন, আপনি প্রশ্ন করবেন সরকারের বিরুদ্ধে, আমি প্রশ্ন করবো সরকারের পক্ষে। তাহলে না জিনিসটা মানুষের কাছে Balance হবে। পৌঁছাবে, ব্যালেন্স হবে। এই যে একটু আগে বললেন আমেরিকা প্রতিযোগিতা, তো একই অবস্থা, right? এটাই তো প্রতিযোগিতা, এটাই তো ফক্স প্রতিযোগিতা। নিউজ ট্রাম্পকে ট্রাম্পকে হ্যাঁ, সাপোর্ট জি, করে, জি। এই প্রতিযোগিতা, CNN CNN ট্রাম্পকে- বিরোধিতা করে। ভাই এই প্রতিযোগিতা যদি আনতে না পারেন, তাহলে আপনার গণমাধ্যমের স্বাধীনতা তত্ত্বীয়ভাবে হ্যাঁ অবশ্যই চাইবেন, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা দিল্লি বহুদূর।